ওকে, আমি আবার রিপিট করতেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বা এসইওর ক্যাটাগরিতে আসার জন্য, ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আনার জন্য বা প্রোডাক্ট বেসড সেলিংয়ের জন্য তিনটা কিওয়ার্ডের উপরে ভ্যারি করে কি ওয়েবসাইটের কন্টেন্ট লিখতে হয়। ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্ট লিখতে হয় এসইওর তিনটা কিওয়ার্ডের উপরে ভিত্তি করে। তিনটা কিওয়ার্ড, ফার্স্ট কিওয়ার্ড কি? বাইং কিওয়ার্ড, মানে কেনা। যদি কেনার জন্য কোনো কথা লিখে যে গুগল, ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় সার্চ করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে বাইং কিওয়ার্ড। ঠিক আছে? তাহলে বাইং কিওয়ার্ড কি হচ্ছে? বাইং কিওয়ার্ড ডেফিনিশন কি? যদি কোনো কাস্টমার আমাদের প্রোডাক্ট কিনতে চায়, প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করে, এমন কোনো ওয়ার্ড যে ওয়ার্ডটা হচ্ছে কেনার জন্য মেনটেন করছে বা কেনার জন্য বোঝাচ্ছে, তাহলে সেটাকে বাইং কিওয়ার্ড বলা হচ্ছে। সেকেন্ড কিওয়ার্ড কি? লং টেইল। লং টেইল মানে বড় বড় কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কাকে বলা হচ্ছে? আমি যদি সাপোজ গুগলে এসে সার্চ করি এখানে কি লিখেছি আমি? আই ওয়ান্ট টু সি আইফোন 70 প্রো ম্যাক্স টপ ওয়েবসাইট ইন বাংলাদেশ। এটা অনেকগুলো ওয়ার্ড না? অনেকগুলো কথা না? তাহলে এই ধরনের কথা দিয়ে যারা সার্চ করবে তাদেরকে আমরা কোন ক্যাটাগরিতে আনছি? লং টেল কিওয়ার্ড। এখন এটা দিয়ে সার্চ করলে এই কিওয়ার্ডের উপরে বেস করে যারা এসইও করেছে বা যাদের ওয়েবসাইটে লেখালেখি করেছে, তাদের ওয়েবসাইটগুলো সর্বপ্রথমে আসবে। এখন দেখেন প্রথমে আসছে অ্যাপেল গ্যাজেট। অ্যাপেল গ্যাজেট হচ্ছে বাংলাদেশের একটা মোটামুটি ভালো টপ রেটেড ওয়েবসাইট, টপ রেটেড কোম্পানি অ্যাপেল গ্যাজেট। ওরা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সেই মোটামুটি ওদের 13টা আউটলেট আছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরেই 13টা আউটলেট আছে এবং পুরো বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় ওদের আউটলেট আছে। তো সেই ক্ষেত্রে কি করছে, ওদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ওরা বাংলাদেশের ক্ষেত্রে টপ রেটেড আনার জন্য বা এই ধরনের যদি কেউ ইন বাংলাদেশ, আইফোন 17 প্রো ম্যাক্স, আইফোন, আই ওয়ান্ট টু সি, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে ওদের ওয়েবসাইটটা কি সবার আগে আসবে গুগলে। ফেসবুকে বলেন বা আদার জায়গায় বলেন, তার থেকেও বেশি চাহিদা কোথায়? গুগলে। মানুষ কি প্রথমে জানার জন্য, কোনো কিছু বোঝার জন্য কি কোথায় সার্চ করে? গুগলে। গুগলের থেকে রিভিউ পাওয়া বা সবকিছু দেখার পরে তারপরে সে ফেসবুকে যে বা ইউটিউব থেকে যেতে পারে। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো কিছু যদি একবারে পেতে চাই একটা কোম্পানিতে, কোথায় পাই? গুগলে। ফেসবুকে গেলে কি একটা প্ল্যাটফর্মে সকল সোশ্যাল মিডিয়া পাবো? সকল ইনফরমেশন পাবো? পাবো না। আমরা কোথায় গেলে পাবো? আমরা পাবো হচ্ছে গুগলে গেলে। গুগলে যদি সার্চ করি কোনো কোম্পানি নিয়ে, সে কোম্পানির ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, জিবল, গুগল, পিন্টারেস্ট, যা যা অপশন আছে, যতগুলো অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা কি গুগলে দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে এই যে কিওয়ার্ড দিয়ে আমরা এখন সার্চ করলাম, এই কিওয়ার্ডটাকে কি বলা হচ্ছে? লং টেল কিওয়ার্ড। কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে যদি খোঁজার জন্য, সার্ভিসকে খোঁজার জন্য সার্চ করা হয় এবং সেটা যদি অনেক বড় কিওয়ার্ডে, অনেক বড় ওয়ার্ড দিয়ে সার্চ করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে? লাস্ট আছে কি? শর্ট টেল কিওয়ার্ড, ছোট। শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের মিনিং কি হচ্ছে? আই ওয়ান্ট টু বাই, ছোট কথা। বাই আইফোন 17 প্রো, I want to see review iPhone 17 Pro, iPhone 17 Pro review। এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কি বলা হচ্ছে? শর্ট টেল। একটা কথায় শুধু আইফোন লিখেই গুগলে সার্চ করতে পারি, শর্ট টেল। শুধু 17 প্রো ম্যাক্স, 17 প্রো লিখে সার্চ করতে পারি, শুধু 17 লিখেও সার্চ করতে পারি, প্রো লিখেও সার্চ করতে পারি, ম্যাক্স লিখেও সার্চ করতে পারি। এটাকে কি একটা ওয়ার্ডে ক্লিয়ার করছি? এটাকে বলা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এখন আপনি এসইও করবেন কিভাবে? কথা আসতে পারে যে স্যার আমি তো এসইও বুঝি না, আমি তো এসইওর কোর্স করি নাই। এসইও কিন্তু টোটাল ডিজিটাল মার্কেটিং এর একটা ডিফারেন্ট একটা পার্ট। মানে ডিজিটাল মার্কেটিং যদি একটা মহাসাগর হয়, তাহলে এসইও আরেকটা মহাসাগর। কথা বুঝতে পারছি? শেষ করা যাবে না। এসইও শিখেও শেষ করা যাবে না।
তো আমি তো এসইও জানি না, তাহলে আমাদের ওয়েবসাইটটা এসইও করবো কিভাবে? চ্যাট জিপিটি আছে না? এখন চ্যাট জিপিটিকে যদি আমি বলে দেই আমার প্রোডাক্ট এইটা বা আমার সার্ভিস এইটা, আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টের পুরো একটা ডেসক্রিপশন লিখতে, সেই ডেসক্রিপশনটা হতে হবে এসইও ফ্রেন্ডলি এবং 3টা কিওয়ার্ডের উপরে ভিত্তি করে। কি কি কিওয়ার্ড? লং টেল, শর্ট টেল, বাইং। সাথে তুমি আমাকে একটা টাইটেল দিবা, একটা ডেসক্রিপশন দিবা, কিছু রিভিউ দিবা। বললে কি সে আমাকে দিবে না? হ্যাঁ, রেডি করে দিবে না? এখন সেটা যেটাই দিবে সেটা কি আমি কপি করে মেরে দিব? নিজে একটু পড়বো, নিজে একটু পড়বো, নিজে একটু পড়ার পরে সবকিছু বুঝবো, বোঝার পরে দেন কি করব? আমরা ওয়েবসাইটে সেই সেগমেন্টে আপলোড করব। তাহলে এসইওর ডেফিনেশনটা কি পাইছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে, কিন্তু এসইও নির্ভর করে কয়টা কিওয়ার্ডের উপরে? 3টা। কি কি? বাইং, লং টেইল, শর্ট টেইল। আজকে আমাদের ক্লাস ছিল আমরা একটা ওয়েবসাইট মেক করব। ওয়েবসাইট মেক করার জন্য আমাদের আসতে হচ্ছে কোথায়? pantheon.io। এটা হচ্ছে ফ্রি সার্ভার যেখানে আমরা 100 ট্রাফিক নিয়ে কাজ করতে পারবো। 100-র উপরে গেলে ওয়েবসাইট সার্ভারটা ডাউন হয়ে যাবে। এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো এখানে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এখানে অ্যাকাউন্ট লগ ইন করবো। অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কি করব? অ্যাকাউন্ট লগ ইন করার পরে জাস্ট এই যে হোমের পরে নিচে আছে কি? ক্রিয়েট নিউ সাইট। আমাদের একটা নতুন সাইট ক্রিয়েট করতে বলছে। সাইট বলতে কি? ওয়েবসাইট। ক্রিয়েট নিউ সাইটে স্টার্ট এ প্রজেক্ট, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলবে আমাদের ওয়েবসাইটটা কিসের উপরে বেস করে হবে, কোন ল্যাঙ্গুয়েজের উপরে। ওয়ার্ডপ্রেস কি বলতে পারবেন? যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে ওয়ার্ডপ্রেস কি, আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস কি? সিএমএস। শপিফাই কি? শপিফাই নাম শুনেছেন? শপিফাই কি? সিএমএস। তারপরে হচ্ছে আপনার লাইট স্পিড বলে একটা সাইট আছে, সেটাকে কি বলা হয়? সিএমএস। সিএমএস এর অর্থ কি জানি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। সিএমএস এর মেইন অর্থ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি করতেছে? সিএমএস কেন বলা হচ্ছে? ওয়ার্ডপ্রেস যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কি করে? ওয়েবসাইট তৈরি করে না? তো ওয়ার্ডপ্রেস দিয়ে যখন একটা ওয়েবসাইট হচ্ছে, আমরা যদি সাপোজ আবার একটু দারাজে ব্যাক যাই, দারাজের ওয়েবসাইটটা ক্রিয়েট করা হচ্ছে কি দিয়ে বলতে পারবেন? রিঅ্যাক্ট এবং নোড.জেএস দিয়ে। রিঅ্যাক্ট এবং নোড.জেএস দিয়ে, আপগ্রেডেড ল্যাঙ্গুয়েজ। এটা সম্পূর্ণ আপগ্রেডেড ল্যাঙ্গুয়েজ। এখন এটা সাপোজ আমরা ধরলাম ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। এখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা ওয়েবসাইটটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কেন বলছি এটাকে আমরা? এখন এখানে এটা একটা ইমেজ, এটা একটা টেক্সট, এটাও একটা টেক্সট। এখানে যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে যদি আমরা যাই, এখানে ভিডিও নাই, কিছু প্রোডাক্টের ভিডিও থাকে না ওয়েবসাইটে? ভিডিও দেওয়া থাকে না? এরকম জায়গায় একটা ভিডিও দেওয়া থাকে, সেই ভিডিওটা প্লে করে আমরা প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের বিস্তারিত জানতে পারি না? তাহলে এইগুলাকে কি বলা হচ্ছে? প্রত্যেকটা এই যে টেক্সটটা দেওয়া, ইমেজটা দেওয়া, এই টোটাল এই টেক্সটগুলো আপলোড করা, এখানে এই জিনিসটা আসবে, এটা এখানে দেখা যাবে লোকেশনটা, এখানে ডেলিভারি স্ট্যাটাস দেখা যাবে, এখানে ক্যাশ অন ডেলিভারিটা কি সেটা দেখা যাবে। এই টোটাল বিষয়টা কি বলা হচ্ছে? কন্টেন্ট। এটা একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা আমরা দেখছি, আমরা তো কন্টেন্টই দেখি না, টেক্সট দেখি, ইমেজ দেখি, ভিডিও দেখি, যেটা দেখি না কেন সেটা কি? কন্টেন্ট। তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে কি? একটা কন্টেন্ট। এই কন্টেন্টটাকে ম্যানেজ করতেছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা ম্যানেজ করতেছে কিভাবে? এই টেক্সটটা যে এখানে শো করবে, এটাকে আমি ওয়ার্ডপ্রেসে বলে দিছি না? না দিলে তো এখানে শো করছে না। এই ইমেজটা যে ওই কোণায় শো করবে, এটা আমি কি ওয়ার্ডপ্রেসে বলে দিছি না? সেজন্য তো ওখানে শো করতেছে। এই যে প্রাইসটা, এই প্রাইসটা এখানে শো করছে, এই প্রাইসটা এখানে শো করছে কেন? আমি বলে দিছি ওয়ার্ডপ্রেসকে যে তুমি ওইখানেই প্রাইসটা শো করো। তাহলে কি ও আমার ইনস্ট্রাকশনকে ম্যানেজ করতেছে? তাহলে আমার ইনস্ট্রাকশনকে যেহেতু ম্যানেজ করতেছে, ও তাহলে কন্টেন্টটাকে ম্যানেজ করতেছে, আমাকে তো আর ম্যানেজ করতেছে না। কিসে ম্যানেজ করতেছে? কন্টেন্টটাকে ম্যানেজ করতেছে। তাহলে এই কন্টেন্টটাকে যে ম্যানেজ করতেছে তাকে কি বলা হচ্ছে? সিস্টেম।
যে কন্টেন্টটা পুরো ম্যানেজ করতেছে সে তো একটা সিস্টেম, সফটওয়্যার হতে পারে বা যে কোনো মেশিন লার্নিং যে কোনো একটা হতে পারে, তাহলে সেটা একটা সিস্টেম। তাহলে পুরো কন্টেন্টটা যে ম্যানেজ করতেছে সে হচ্ছে সিস্টেম, আর এই সিস্টেমটাকে কি বলা হচ্ছে? ওয়ার্ডপ্রেস। যদি সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে হয়, যদি এটা শপিফাই থ্রুতে হতো তাহলে পুরো কন্টেন্টটাকে ম্যানেজ করতেছে একটা সিস্টেম, সেই সিস্টেমটা কি? শপিফাই। যদি এটা লাইট স্পিড হতো তাহলে কি হতো? পুরো কন্টেন্টটাকে যে ম্যানেজ করতেছে সেই সিস্টেমটা হচ্ছে লাইট স্পিড। যখন যেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএসটাকে আমরা কাজ করব, সেই সিস্টেমটাকে আমরাকে বলছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? এটার সেকেন্ড দিন কোনো কোশ্চেন থাকবে? ওয়ার্ডপ্রেস, লাইট স্পিড, শপিফাই, এদেরকে কি বলা হচ্ছে? সিএমএস। সিএমএস এর মেইন মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন আমরা যদি কোডিং দিয়ে তৈরি করতে চাই আমাদের ওয়েবসাইটটা pantheon.io তে, সার্ভার নিয়ে পারবে না, কারণ ফ্রি সার্ভার নিয়ে পারবে না। সেহেতু আমরা কি দিয়ে করতে পারি? আমরা কোডিং দিয়ে করব না, তাহলে আমরা কি দিয়ে করতে পারি? সিম্পল ব্যাপার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করতে পারি, সিএমএস দিয়ে করতে পারি। তাহলে সিএমএস আমাদের এখানে আছে কোনটা? ওয়ার্ডপ্রেস। ড্রুপাল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কোডিং ল্যাঙ্গুয়েজ। কাস্টম আপ, এটা কাস্টমে যদি আমি কোনো কোডিং আপলোড করতে চাই সেক্ষেত্রে এটা, কিন্তু সেক্ষেত্রে পেইড করতে বলবে। অ্যান্ড পেইড করার জন্য আমরা কি এখন প্রস্তুত না, আর পেইড করলেও আমরা প্যান্থিয়ন থেকে নিব না, আমরা ভালো জায়গা থেকে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে সিএমএস দিয়ে করতে চাই তাহলে আমরা সিলেক্ট করবো কোথায়? ওয়ার্ডপ্রেসে। এখন কি বলছে? নেম ইউর সাইট। আমার বিজনেসের নাম কি? daraz.com ডোমেইন নাম, সেই নামটা আমাকে এখানে দিতে হবে। কিন্তু এখানে দেখেন আমরা ডিরেক্টলি daraz.com যেমন একটা ডোমেইন, daraz.com.bd একটা ডোমেইন। এখন আমি যদি ফ্রিতে ক্রিয়েট করি আমাকে ক্রিয়েট করতে হবে সাবডোমেইনে। সাবডোমেইনের ডেফিনেশনটা কি বুঝবো আমরা? বুঝতেছি সাবডোমেইন মানে কি বোঝাচ্ছে? মেইন যে ডোমেইন, সেই ডোমেইনের আন্ডারে আমাদের নামটা ক্রিয়েট হবে, সাবডোমেইন। ডোমেইন, সাবডোমেইন। মেইন যে ডোমেইন, সেই ডোমেইনের আন্ডারে ছোট আমরা যে নামটা দিব সেই নামটা বসানোর পরে সেটাকে বলা হবে কি? সাবডোমেইন। এখন দেখেন ডান পাশে কিন্তু একটা ডোমেইন দেয়া আছে, https://dev-site-name.pantheonsite.io। এখন আমাদের মেইন ডোমেইন কোনটা? pantheonsite.io মেইন ডোমেইন। সাবডোমেইন কোনটা? এই যে dev-site-name, এইটা হচ্ছে সাব। বুঝে গেছে? এখন আমি যদি এখানে লিখি, আসছে এখানে dev-mehdi.pantheonsite.io, তার মানে আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেটা সাবডোমেইন হিসেবে পাবলিশড হচ্ছে। কথা বোঝা গেছে? আমরা মেইন ডোমেইন পাবো না ফ্রিতে। তাহলে আমাদের এখানে সাইটের নাম দিতে হবে। আমাদের সাইটের নাম কি ছিল দেখি আমরা, আমাদের পেজের নামটা কি ছিল? বিএমএ। বিএম একাডেমি, এই নামে আমাদের ওয়েবসাইট আমরা পাচ্ছি, বিএম একাডেমিতে পেয়েছি। যখন বিএমএ দিয়েছিলাম এটা অ্যাভেলেবেল নাই ফ্রিতে, যে কেউ একজন বিএমএ দিয়ে ইউজ করেছে, ক্রিয়েট করেছে, সেই জন্য আমাদের কি অ্যাভেলেবেল দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ট্রাই করতে হবে ডিফারেন্ট কোনো নামে। এই জন্য যখন আমরা বিজনেস শুরু করতে যাই তার আগে আমাদের ডোমেইন সার্চ করতে হয়। যতগুলো মাথায় নাম আসে সেই নামের আগে কি করতে হয়? সেই নামগুলো ডোমেইনে সার্চ করতে হয়, আমরা অ্যাভেলেবেল পাবো কিনা। .com, আমরা অন্য কোনো ডোমেইন নিব না, .com নিব। .com হচ্ছে এসইও ফ্রেন্ডলি, সবার ফার্স্ট, সবার সামনে আসে। .com এর অথরাইজেশনটা কি পুরো ওয়ার্ল্ডে অ্যাক্সেসিবিলিটি হাই প্রায়োরিটিতে থাকে। কিন্তু .org, .net, .io এই যতগুলো আছে এগুলোতে কি অর্গানাইজেশন ভ্যারি করে, বাট আমাদের কি .com আমরা কি মেইন ফ্যাক্ট,
মানে মেইন যদি আমরা যদি বলি কোনো বিজনেসের যদি বিজনেসটাকে হাই প্রায়োরিটিতে গুগলে র্যাঙ্কিং আনতে হয়, সবার সামনে হাই প্রায়োরিটিতে আনতে হয়, তাহলে .com এর ডোমেনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়। তারপরে .net, .org, .io, .shop, .bd.in বিভিন্ন আছে, .uk, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু ট্রাই করব আগে বিজনেসের নাম চুজ করার ক্ষেত্রে আগে হচ্ছে আমরা ডোমেইনটা সার্চ করে নিব, দেখবো ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা। এই ডোমেইন সার্চ করার জন্য আমরা কোথায় যাব জানি? ডোমেইন সার্চ করার জন্য আমরা যাব হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার সাইডে আসার পরে এখানে দেখেন প্রাইজিং, সার্ভিস, কি কি সার্ভিস দিচ্ছে তারা সবকিছুই আছে। এখন আমার হোস্টিং লাগবে না, আমরা একটা ডোমেইন নেম সার্চ করবো। এখানে আছে না ডোমেইন নেম সার্চ, এখানে সার্চ করব। এখানে কিছু কুকিজ আছে, কুকিজটা ওদেরকে দিতে হয়। আচ্ছা, এখানে যে আমার কি কোম্পানির নামটা সার্চ করতে হবে, বিএম একাডেমি সার্চ করলাম। বিএম একাডেমি কি ম্যাথস কোর্সে .com আছে, বিএম একাডেমি .com আছে। 3 ইয়ার্সের জন্য $19 প্রথম মাস, 3 বছরের জন্য $19, 4 বছরের মাথায় যে যখন পেমেন্ট করব তখন পার ইয়ারে $19, ঠিক আছে? শুধু ডোমেনের চার্জ। প্রথমে আমরা যখন হোস্টিংয়ের থেকে নিব তখন আমাদের কত দিতে হবে? 3 বছরের জন্য $19, আর পরবর্তীতে 4র্থ বছরে যখন পেমেন্ট করব তখন প্রতি বছরের জন্য $19, ঠিক আছে? এটা প্রথম কেনার জন্য ওরা আমাদের কি একটা ছাড় দিচ্ছে। আর যদি আমি হোস্টিংয়ের থেকে একটা হোস্টিং সহ ডোমেন নেই তাহলে ডোমেন ফ্রি 1 বছরের জন্য, পরবর্তী বছরের জন্য ডোমেন চার্জ করবে এবং হোস্টিং চার্জ করবে। 1 বছরের হোস্টিং এর টাকাটা দিব আমি, কিন্তু ডোমেনটা তখন তার সাথে আমাকে কি করবে, ফ্রিতে দিবে, ঠিক আছে? তাহলে আমি কি বিএমএ একাডেমি আমাদের ডোমেনটা অ্যাভেলেবেল আছে। এখন যদি এখানে আসেন, সাপোজ দারাজ তো অলরেডি নিয়ে ফেলছে, আমরা daraz.com দেখি। কি বলছে? অলরেডি টোকেন। এখন অ্যাভেলেবেল আছে কি কি, daraz.brand, এটা আমরা নিতে পারি। প্রাইস কত? $17। daraz.studio $12, daraz.sbs 99 সেন্ট, daraz.my $2, ঠিক আছে? এগুলা কি পপুলার ডোমেন বলে ওরা অ্যাভেলেবেল দিয়েছে, কিন্তু daraz.com .net যত যা আছে সবকিছু নিয়ে নিছে। আমরা দারাজ দিয়ে শুধু দারাজ দিয়ে সার্চ করি, দেখি কি কি আছে, এগুলো আসছে। দারাজের .com .net .shop এগুলো সব দারাজ নিয়ে রাখছে। ফেসবুকের সব নেওয়া আছে, কিন্তু facebook.com .bd টা তারা নিতে পারে না। জানেন এই কাহিনী? বাংলাদেশে একজন ব্যক্তি কিনে রাখছে কোনো এক কারণে, সে কোন একটা থিওরিতে বা পাগলামো করে হোক বা কোনো একটা বদমাশি করে হোক কিনে রাখছিল facebook.com .bd। এটা কিনে রাখার পরে ফেসবুক যখন বাংলাদেশে আসতে চায়, ফেসবুক কিন্তু বাংলাদেশে অথরাইজ কোনো পারমিশন নেই, জানেন? বাংলাদেশে ফেসবুকের কোনো অথরাইজেশন পারমিশন নাই। সরাসরি ফেসবুক বাংলাদেশের সাথে বিজনেস করতে পারে না। আমরা কোনো একটা পেমেন্ট করতে গেলে কার্ডের অনেক ঝামেলা হয় না? হ্যাঁ, ডলার পেমেন্ট আমরা যদি ডুয়েল কারেন্সি কার্ডও নেই ব্যাংকের থেকে, ওই কার্ড থেকেও পেমেন্ট করতে ঝামেলা হয়। কার্ডে ডলার ইন্ডোজ করার পরে, কার্ডে পেমেন্ট দেওয়ার পরে 15% ভ্যাট ব্যাংক কাটে, আবার 15% ভ্যাট ফেসবুক কাটে। অনেক সময় কার্ড ডিক্লাইন করে দেয়, কার্ড থেকে পেমেন্ট নেয় না। এটার কারণ হচ্ছে ফেসবুকের সাথে সরাসরি বাংলাদেশের কোনো অথরাইজেশন নাই, ব্রিজ নাই। এই ব্রিজটা না থাকার কারণে ফেসবুক সরাসরি আমাদের কাছ থেকে পেমেন্টটা নিতে পারে না। এখন এটার কারণটা কি ছিল? facebook.com .bd এটা বাংলাদেশে একটা পার্সন কিনে রাখছিল, তাকে $30 বিলিয়ন ফেসবুক অফার করছিল, দেয় না। $30 বিলিয়ন তাকে ফেসবুক অফার করছিল, কিন্তু তাকে দেয় নাই। কেন দেয় নাই? সে বলছে ইন ফিউচারে কোনো এক সময় তোমার লাগতে পারে, সেই সময় হয়তো তুমি পুরো কোম্পানি আমাকে দিবা। সে ডাইরেক্ট এমন সাক্ষাৎকার দিচ্ছে, দেখবেন ইউটিউবে সার্চ করে পাবেন যে facebook.com .bd এর ঘটনাটা কি বাংলাদেশে পাবেন। তো সে কোনো এক সময় তার চাহিদা হচ্ছে এটা, ফেসবুকের মালিক আমি হব, শুধু বিডির কারণে তার চাহিদা এটা। শুধু বিডির কারণে তুমি ওনারশিপ আমাকে দিবা, আমি তোমাকে BD.com, তুমি ওনারশিপ যদি আমাকে দাও তাহলে আমি BD.com নিয়ে কি করবো? জিনিসটা এরকম না? তো ফেসবুক আর বাংলাদেশে ইন হলো না। ইন না হওয়ার কারণে এখন ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে কাদের থ্রুতে আমাদের সাথে কমিউনিকেট করে বাংলাদেশে?
জানেন? HTT পোল, HTT পোল ইন্ডিয়ান একটা অর্গানাইজেশন, তাদের থ্রুতে ফেসবুক আমাদের সাথে কমিউনিকেট করে। ফেসবুক ডিরেক্ট আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, আমরা কোনো সার্ভিস চাইলে সরাসরি ফেসবুক হেল্প করতে পারে না, কারণ কি ডিরেক্ট কমিউনিকেশন নাই আমাদের। থ্রু অফ ইন্ডিয়া হয়ে আমাদেরকে যেতে হচ্ছে ফেসবুকের কাছে, কোনো একটা যদি পারমিশন বা কোনো একটা সার্ভিস যদি আমি চাই ফেসবুকের কাছে, তাহলে ডাইরেক্টলি ইন্ডিয়ার থ্রুতে হয়ে যেতে হচ্ছে আমাকে। ইন্ডিয়ার থ্রুতে হয়ে কোথায় যেতে হচ্ছে? আয়ারল্যান্ডে। ওদের কল সেন্টার হচ্ছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে কল সেন্টারে আমাদের কলটা ট্রান্সফার করা হয় ইন্ডিয়ার থ্রুতে, ডিরেক্টলি আমাদের কলটা দেওয়া হয় না। এই জন্য আমরা সাপোর্টে অনেক দিক থেকে পিছিয়ে আছি। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের ডোমেনটা পেয়েছি, এখন পরবর্তীতে কি বলছে? চুজ এ ওয়ার্কস ফর ইউর সাইট। ওয়ার্কস্পেস কোনটা লাগবে আমার? ওই যে একটু আগে বললাম না ওয়ার্কস্পেস কোনটা নিতে পারি আমরা, এখানে ওয়ার্কস্পেস দেয় নাই। ওয়ার্কস্পেসটা ইউনাইটেড স্টেটস, আমাদের অ্যামাজন এর বাইরে, এর ব্যতীত অন্য কোনো কান্ট্রির যদি আমরা নিতে চাই, তাহলে সেটা ইউনাইটেড স্টেটস নিতে হবে, ইউএসএ তে নিতে হবে। ইউএসএ তে না নিলে আমরা অন্য কোনো কান্ট্রিতে ভালো সার্ভার পাবো না, যেহেতু ফ্রি। পেইড হলেও অবশ্যই পাবো না, ফ্রিতেও আমরা পাবো না। তাহলে আমাদের কি নিতে হবে? সার্ভার ইউনাইটেড স্টেটস। এরপরে কি? ক্রিয়েট সাইট। আমাদের বাকি ইনফরমেশনগুলো আমরা দেখছি। প্রথমে আমাদের কি কোম্পানির নাম, কোম্পানির সাবডোমেন পেয়ে গিয়েছে, কপি করলাম। এরপরে ওয়ার্কস্পেস, আমরা এই যে কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো করবো, আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আপলোড করবো বা যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করবো, সেগুলো কোথায় থাকবে? ইউনাইটেড স্টেটসের সার্ভারে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে বলছে? ক্রিয়েট। ক্রিয়েট সাইটে ক্লিক করি, দিয়ে কনফার্ম। এখন ওয়ার্ডপ্রেস ড্রুপালের মাধ্যমে সিএমএসটা কি ডিপ্লয় হচ্ছে, আমাদের সাইটটাও ইউনাইটেড স্টেটসের সার্ভারে ডিপ্লয় হচ্ছে। ডিপ্লয় হয়ে গেছে। এখন কি বলতেছে? গো টু সাইট ড্যাশবোর্ড। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাইতে বলতেছে। ক্লিক করি। এটা হচ্ছে আমাদের সাইডের কি প্যানেল? সি প্যানেল। সি প্যানেলের মেইন মিনিং কি? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। সি প্যানেল দিয়ে আমরা কি করব? সি প্যানেল দিয়ে এই যে আমরা ওয়েবসাইটটা বানাচ্ছি, ওয়েবসাইটের কন্টেন্টগুলা সবকিছু ম্যানেজ হবে এখন কন্ট্রোল প্যানেলের থ্রুতে। ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করলাম কোথায়? কন্ট্রোল প্যানেলে, সি প্যানেলে ইনস্টল করলাম। কিসের সি প্যানেলে? ইউনাইটেড স্টেটসের একটা কন্ট্রোল প্যানেলে, সার্ভারের কন্ট্রোল প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এখন আমাদের কাজ কি? এই কন্ট্রোল প্যানেলের থ্রুতে আমাদের সাইটটাকে এবার ডেভেলপ করা। কিভাবে? এখানে দেখেন দুইটা অপশন আছে। এটা হচ্ছে ডেভ অ্যাডমিন। ডেভ অ্যাডমিন বলতে হচ্ছে আমাদের যে ডেভেলপার, যে আমরা মুভটা আমরা ওপেন করলাম, সাপোজ এই যে https://dev dev bmacademy.pantheon.io, এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইট। তো আমরা এখান থেকে এখন ডেভ অ্যাডমিনে যাই, কন্টিনিউ। এখন আমাকে ওয়ার্ডপ্রেসটাকে কি সেট আপ করতে হবে, ডিপ্লয় হয়ে গেছে, ইনস্ট্রাকশন দিতে হবে কিভাবে সেট আপ করবো। আমি ইউনাইটেড স্টেটস ভাষাটা ইংলিশে রাখছি, কন্টিনিউ। এখন সাইটের নাম, সাইটের নাম বলতে কি, এখানে দেখেন এই ফেসবুকের যে লোগোটা, তার পাশে কি লেখা আছে? ফেসবুক লেখা আছে না? দারাজ, দারাজের লোগোর পরে কি লেখা আছে? অনলাইন, মানে অনলাইন শপ, ওইটাকে রিপ্রেজেন্ট করছে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের লোগোর পাশে কি লেখা আছে? হোয়াটসঅ্যাপ না? আচ্ছা, তারপরে এখানে একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মের নামটা শো করছে। এখানে প্যান্থিয়নের সাইট, প্যান্থিয়নের কি প্যান্থিয়ন ড্যাশবোর্ড শো করছে না? তাহলে এটা হচ্ছে কি সাইট নেম, এটাকে বলা হচ্ছে সাইট নেম। আর এই সাইট নেমের পাশে যে ছোট ছোট করে লোগো দেখা যাচ্ছে না, এই যে ফেসবুকের লোগো, দারাজের লোগো, এই যে ফেসবুকের লোগো, এই যে হোয়াটসঅ্যাপের লোগো, এটাকে কি বলা জানেন? ফ্যাব আইকন। ফ্যাব আইকন, FAV, ফ্যাব আইকন। ফ্যাব আইকন কেন বলা হচ্ছে? এই যে আইকনটাকে ইউজ করা হয় ওয়েবসাইট বা বিজনেসের আইডেন্টিটির জন্য, পরিচিতির জন্য। এই পরিচিতির জন্য কি করা হচ্ছে? ফ্যাব আইকনটাকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? সাইট নেমটা কি হবে?
অবশ্যই বিএম একাডেমি, কারণ তারা আমাদের লোগো দেখেও চিনবে, আমাদের নাম দেখেও চিনবে, সাইডের ক্রোম ট্যাবে তারা আমাদের এগুলো দেখে চিনবে। তাহলে আমরা এখানে দিব কি বিএম একাডেমি। ওকে, ইউজার নেম, ইউজার নেমটা কিসের? আমরা যে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবো, যেখান থেকে কাস্টমাইজ করব, যেই জায়গা থেকে কাস্টমাইজ করব, এই যে ল্যাপটপ, এই ল্যাপটপ তো আমরা এটা কি ফ্রন্ট এন্ড বলা হয়। এই ল্যাপটপের পুরো বিষয়টা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি ফ্রন্ট এন্ড, মানে সে যেটা দেখা যায়। আর এটার ব্যাকএন্ড কোনটা? এর ভিতরে স্ক্রুপ খোলার পরে যেগুলো আসবে সেগুলো কি ব্যাকএন্ড। এর ভিতরে বিভিন্ন যে অ্যাক্সেসরিজ আছে সেটা দিয়ে আমরা কি যে কোনো কিছু এগুলো কি মনিটর করতে পারবো এই ব্যাকএন্ড থেকে। আর ফ্রন্ট এন্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট দেখার জন্য, তাই না? তাহলে এই ব্যাকএন্ডে লগ ইন করার জন্য, ব্যাকএন্ডে ল্যাপটপের ব্যাকএন্ডে যেতে গেলে স্ক্রু খুলতে হবে, আর ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে গেলে কি পাসওয়ার্ড দিতে হবে, আইডি পাসওয়ার্ড। সেই আইডি পাসওয়ার্ডটা কি হবে, ইউজার নেমটা কি হবে সেটা দিতে বলছে। তো সেটা আমরা দিব জাস্ট আমাদের মনে রাখার স্বার্থে। বিএম একাডেমি হচ্ছে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে বিএম একাডেমি @, এটা আমাদের পাসওয়ার্ড রাখলাম, আবার @ দিলাম স্ট্রং করার জন্য। মোটামুটি মিনিমাল হয়েছে। এখন যদি হ্যাশ দেই আন্ডারস্কোর, এখন একটু স্ট্রং হয়েছে, মানে স্পেসিফিক কিছু ক্যারেক্টার ইউজ করার ফলে কি হয় পাসওয়ার্ডটা স্ট্রং হয়। এই ধরনের পাসওয়ার্ডে কি হ্যাকাররা হ্যাক করতে পারে না। আমি যে সাপোজ যদি এইটাই দিই, এটা মোটামুটি কোনো হ্যাকার জানতে পারে, ট্রাই করতে পারে। দেখি তো কোম্পানির নামেই দিই, @ দিই, 1 2 3 4 দিই, 1000 2000 5000 বার ট্রাই করার পরে একবার লগ ইন পেয়ে যাবে। ঠিক আছে, এর সাথে যদি স্পেসিফিক কিছু স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয় তাহলে তারা কি এগুলো জানে না, এটার পরে এটাই হবে, @ হবে, হ্যাশের পরে ক্লাসই হবে, এটা মিল করতে পারে না, যার কারণে স্পেশাল ক্যারেক্টারগুলো কি ইউজ করতে হয়। তো আমরা মনে রাখার স্বার্থে জাস্ট এই পর্যন্ত ইউজ করলাম। বিএম একাডেমি @ 1 2 3 4 5, এটা আমাদের লগ ইন পাসওয়ার্ড। বিএম একাডেমি আর পাসওয়ার্ড হচ্ছে বিএম একাডেমি @ 1 2 3 4 5। এরপর কনফার্মেশন মেইল, আমাদের এই সাইডে কোনো রকম আনএথিক্যাল বা এথিক্যাল অ্যাক্টিভিটিস যদি হয়, যাতে সেই অ্যাক্টিভিটিসের ইমেলটা আমরা আমাদের ইমেলে পাই। যে কোনো অ্যাক্টিভিটিস আমাদের সাইটে যদি হয় আনএথিক্যাল এবং এথিক্যাল, পজিটিভ নেগেটিভ যে কোনো অ্যাক্টিভিটিস যদি হয়, আমাদের ইমেলে যাতে কনফার্মেশন একটা ইমেল চলে আসে, সেটার জন্য আমরা কি আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। এই ইমেলটা কোনটা হবে বলতে পারেন? এটা পেজে যে বিজনেস ইমেলটাতে আছে এটা দিতে পারি আমরা, কারণ ওটাই তো আমাদের বিজনেস মেইল, আমাদের কন্ট্যাক্ট বা সাপোর্ট থাকবে, তাহলে ওখানে তারা কি আমাদের যোগাযোগ করতে পারে। আচ্ছা, এরপরে কি কনফার্ম পাসওয়ার্ড, মানে এটা আমাদের উইক পাসওয়ার্ড, তারপরে সে আমাদের এটা কনফার্ম করছে কিনা, কনফার্ম করে দেই, এটা তেমন কোনো ইস্যু না। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমাদের কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি লাগবে না? সার্চ ইঞ্জিন বলতে কি গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু, এগুলো তো কি সার্চ ইঞ্জিন, বিং, এগুলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে কি আমাদের ওয়েবসাইটে ভিজিবিলিটি লাগবে না? লাগবে কিনা? আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিনে যদি ভিজিবিলিটি লাগে তাহলে আমাদের এটা কি করতে হবে, চেকমার্ক দিতে হবে, চাচ্ছি আমি সার্চ ইঞ্জিন। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, লগ ইন। লগ ইন আসার পরে প্রথমে আমরা কি দিয়েছিলাম, ইউজার নেমে কি দিয়েছিলাম বিএম একাডেমি, আর পাসওয়ার্ডে কি দিয়েছিলাম বিএম একাডেমি @ লগ ইন। আমরা আমাদের ব্যাকএন্ডে লগ ইন করলাম। এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে, যেহেতু ব্যাকএন্ডে লগ ইন করছি, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কেমন লাগতেছে সেটা আমাদের দেখতে হবে না? এটা ছিল কি আমাদের মেইন ডোমেন না? দেখেন তো মেইন ডোমেনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এইটা যদি আমরা এখন এন্ট্রি করি, এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এমন, এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এমন। আমাদের ওয়েবসাইট কিন্তু মেক শেষ। এখন আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিচ্ছি, সবাই একটু ভিজিট করেন তো, দেখেন তো এই সেম ভাবে আসছে কিনা।
আসছে বাকিদের আচ্ছা ফ্রন্ট এন্ড দেখাই যে সবাই পাইছি আমরা তাহলে আমাদের ওয়েবসাইট কি লাইভ আমরা এখন আমাদের কি নিজেদের ওয়েবসাইট কি আমরা মেক করতে পারবো কারোর উপরে ভরসা করা লাগবে আমরা ডেভেলপার না বাট আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট আমরা মেক করতে পারবো যদি চাই আমরা নিজেদের একটা পোর্টফোলিও বানাতে সেক্ষেত্রে আমরা কি একটা সিভি বলি না আমরা সিভি পার্সোনাল পোর্টফোলিও আমরা কি একটা ফ্রিতে এটা pantheon.io দিয়েও আমরা আমাদের পোর্টফোলিও বানাতে পারবো মানুষকে দেখানোর জন্য এটা এখন প্রত্যেকটা ডিজাইন করবে A to Z ডিজাইন করবে একটা একদম ই কমার্স শপ বানাবো এটাকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা কি একটা লারাভেল ই কমার্স ওয়েবসাইটে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি কোডিংটা দিয়ে দিব কোডটা দিয়ে দিব কিভাবে কোড ডিপ্লয় করতে হয় সেটা দেখাই দিব ওই অনুযায়ী ডিপ্লয় করলে আপনারা কি ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন তো এই যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের কিছু রুলস আছে ওয়ার্ডপ্রেস লগ ইন করার পথে প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে সেটিংসে আসা ক্লিক করা না সেটিংসে আসা যখন ক্লিক করতে বলবো তখন ক্লিক বাট এখন কি সেটিংসে আসছি মানে মাউসটা নিয়ে আসছি এরপরে কি জেনারেল আছে রাইটিং আছে রিডিং আছে ডিসকাশন আছে কিছু অপশন আছে তার ভিতরে প্রথম কাজ আমাদের জেনারেল আসার পরে আমাদের সাইট নেম ঠিক আছে কিনা এটা দেখবো সাইট নেম ঠিক আছে পপআপ আসছে ফেসবুক লেখা আছে তাহলে ফেসবুকের মতন কি আমাদেরও সাইডে মাউস রাখলে কি দেখা যায় আমাদের কোম্পানির নাম তাহলে কোম্পানির নাম আসছে এখন ট্যাগলাইন লাগবে ট্যাগলাইন কি কোম্পানির একটা হোপ পরিচিতি ওই যে মজার শিক্ষা গুরু মজার শিক্ষা গুরু মজারু ওয়ান টাইম আর্নিং লাইফ টাইম আর্নিং এগুলো কি ট্যাগলাইন বলা হয় এগুলোকে ট্যাগলাইন বলা হয় তো আমাদের এটাকে একটা ট্যাগলাইন দিতে হবে তাহলে আমি এখন এইটাকে কপি করে নিয়ে যে চ্যাট জিপিটিতে যে বলবো এটা আমার কোম্পানির নাম তুমি আমার কোম্পানির নামের ওপরে ভিত্তি করে আমাকে একটা ট্যাগলাইন করে দাও আমাকে কিছু ট্যাগলাইন সাজেস্ট করছে তো সেখানে কি বিল্ড মাইন্ডস শিপিং ফিউচার এটা খুব বেশি ইফেক্টিভ না লার্ন বেটার অ্যাচিভ মোর এটা দিতে পারি ঠিক আছে লার্ন বেটার অ্যাচিভ মোর বা আনলক ইওর পোটেনশিয়াল উইথ বিএম একাডেমি এটাও ভালো আনলক ইওর পোটেনশিয়াল উইথ বিএম একাডেমি এটা সুন্দর এটাকে কোথায় দিতে হবে ট্যাগলাইন দেওয়া শেষ এখন সাইট আইকন কোনটা ওই যে ফ্যাব আইকনের কথা বলছিলাম না ওয়ার্ডপ্রেসে সেটাকে বলা হচ্ছে সাইট আইকন এই যে এখানে আমরা কোনটা দিব চুজ করতে হবে সিলেক্ট করতে হবে এরপর আমাদের একটা আইকন আনতে হবে এখন নর্মাল আমাদের কোনো আইকন নাই আমাদের লোগো তো আছে তাই না আমাদের পেজে চলে যাই সি প্রোফাইল পিকচার এটাকে সেভ করছি এরপর সিলেক্ট ফাইল আচ্ছা সিলেক্ট ফাইলে কোথা থেকে আসলাম চুজ এ সাইট আইকন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে ছিল না লোগোটা ক্লিক করলাম ক্লিক করার পরে সিলেক্ট সাইট আইকন সাইট আইকনে একটা রেশিও আছে এই যে দেখেন দেখা যাচ্ছে ভিজুয়াল দেখাচ্ছে কিন্তু এখানে একটু প্রবলেম আছে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে বাজে লাগছে তাই না সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না বাকিদের কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে বাজে লাগতেছে তাহলে আমরা কোথায় যাব কেউ কথা বলতে পারেন না ডিজি রিমুভারে আসবো আসার পরে আমাদের সাইট আইকনটাকে কি আপলোড করব।
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে ডাউনলোড করে নিব। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আবার চুজ সাইড আইকন, আপলোড ফাইল। এখন আমরা কোথায় আছি? মিডিয়া লাইব্রেরি, মানে যেটা আমাদের আপলোড হয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন কি আমাদের আপলোড করতে হবে নতুন করে? তাহলে কি আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কোথায়? ডাউনলোডে আসছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড হলো। এখন সাইড আইকন সিলেক্ট করলাম। এখন কি দেখতে সুন্দর লাগছে না? ব্যাকগ্রাউন্ডটা নাই, এখন দেখতে একটু সুন্দর লাগছে। এবার যদি ক্রপ করি, এরপরে কি করতে হবে? নিচে আসতে হবে। নিচে এসে আমাদের মেইলটা ঠিক আছে কিনা দেখতে হবে। এন্ড মেইলটা হচ্ছে আমরা যেটা মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মেইল যেটা দিয়েছিলাম সেটা এখানে আসছে। আমাদের সাইডে কোনো প্রবলেম হইলে, কোনো কিছু সমস্যা হলে সেটা কি আমাদেরকে শেয়ার করবে মেইলের নোটিফিকেশনের মাধ্যমে। এরপরে ডেট ফরম্যাট, যদি কোনো ডেট ফরম্যাট দিতে চান স্পেসিফিক, এখান থেকে ফরম্যাট আমরা চুজ করতে পারি। এরপরে আমাদের আর এখানে কোনো কাজ নাই। এখানে কি সেভ চেঞ্জেস, ক্লিক করলে দেখবেন এখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। হয়েছে? আমাদের মেইন লোগোটা চলে আসছে না? তাহলে আমরা কি আমাদের সাইডের আইকন আমরা কি চেঞ্জ করতে পারি? ভালো লাগতেছে ক্লাস নাকি? কথা বলেন, কারো ভালো লাগতেছে না? এরপরে কোথায় আসতে হবে? সেকেন্ড অপশন। ফার্স্ট অপশনের ওয়ার্ডপ্রেসে আসার পরে আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ কি? পেজে আসতে হবে। একটা ওয়েবসাইটে কয়টা পেজ থাকে জানেন? বেসিক পেজ 4টা। একটা ওয়েবসাইটে বেসিক 4টা পেজ লাগে। একটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট, কি হোম, অ্যাবাউট, কন্টাক্ট আর টার্মস অ্যান্ড কন্ডিশনস। মেজর 4টা পেজ, এটা মাস্ট লাগবেই। একটা ওয়েবসাইটে তাহলে কয়টা পেজ লাগবে? কি কি? হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস কেন লাগবে? টার্মস অ্যান্ড কন্ডিশনস কোনো একটা সাইটে বা অ্যাড দিতে গেলে, ফেসবুকে, গুগলে, যে কোনো জায়গায় অ্যাড দিতে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশনসের পেজ আমাদের মাস্ট লাগবে। লিগ্যাল অথেন্টিকেশনের জন্য আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসের পেজটা মাস্ট লাগবে। এই জন্য এই 4টা পেজ মেইন। তো আমরা সেকেন্ড কাজ আমাদের কি? ওয়ার্ডপ্রেসের পেজেসে আসা। পেজেসে আসার পরে কি আমরা এখানে ডিফল্ট 2টা পেজ পাচ্ছি, প্রাইভেসি পলিসি, স্যাম্পল। এই দুইটার একটাও আমাদের লাগবে না। ধরলাম, মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই, বের করে দিলাম। বের করে দেওয়ার পরে এখন 4টা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে না? হ্যাঁ, 4টা পেজ আমাদের ক্রিয়েট করতে গেলে কি অ্যাড পেজে এসে এখানে নেক্সট করে দিলাম। এগুলো আমাদের দরকার নাই। এখানে কি লিখবো? প্রথম পেজ হোম, এখানে কি করব? পাবলিশ, দেন পাবলিশ। একটা পেজ আমাদের ক্রিয়েট শেষ। সেকেন্ড পেজ ক্রিয়েট করব। সেকেন্ড পেজের জন্য আমাদের ব্যাকে আসতে হবে না। এখানে যে ছোট্ট করে দেখেন লেখা আছে অ্যাড নিউ পেজ। অ্যাড পেজে ক্লিক করলাম। এখানে সেকেন্ড পেজ কি? অ্যাবাউট আস, পাবলিশ। এরপরে থার্ড পেজ কি? কন্টাক্ট আস, পাবলিশ। এবং ফোর্থ লাস্ট পেজ কি? আমরা আমাদের পেজগুলো ক্রিয়েট করলাম। এখন এটা গেল কি 2 নাম্বার কাজ। ওয়ার্ডপ্রেসে আসার পরে 2 নাম্বার কাজ। এবার 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে এখন আমরা একটু ওদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে রিলোড দেই। প্রথমে আমরা এই যে পেজগুলো ক্রিয়েট করলাম, পেজগুলো আসছে না? এখন এই পেজগুলো যেখানে আসছে প্রথমে শো করে কোথায়? একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথম শো করে কোথায়? হোম পেজ। একটা ওয়েবসাইটের হোম পেজটা শো করে, কিন্তু আমরা এখানে তো হোম পেজ নাই। এখন দেখেন কোথায় আছি? ব্লগ পেজে আছে। এখন হোমে যদি ক্লিক করি, এইটা হচ্ছে হোম পেজ।
তাহলে ডিফল্ট আমরা যদি সাপোজ আমাদের মেইন ডোমেনে হিট করলেই আমরা চাচ্ছি হোমে আসবে, ব্লগে আসবে না। ডিফল্ট আমাদের সাইডে daraz.com বা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি প্রথমেই কি হোম পেজ আসবে, সেই হোম পেজটা আমরা এখানে ভিজিবল করতে চাচ্ছি। হোম পেজটা ভিজিবল করতে হলে কি করতে হবে, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা কি, আবার সেটিংসে আসা, সেটিংস থেকে রিডিং, সেটিংস থেকে রিডিং, রিডিংয়ে আসলাম। এখানে দেখেন এ লেটেস্ট পোস্ট, এটা কি ডিফল্ট হোম পেজ ডিসপ্লে করা আছে। লেটেস্ট পোস্ট বলতে কি আমরা যদি কোনো ব্লগ পোস্ট টোস্ট করি সেটাকেই ডাইরেক্টলি আমাদের হোম পেজে দেখাবে, বাট আমরা সেটা যাচ্ছি না। আমরা এই স্ট্যাটিক আমরা যেটা নিজেকে তৈরি করছি, নিজেরা তৈরি করছি, সেটাকে আমরা হোম পেজে শো করাতে যাচ্ছি। সেক্ষেত্রে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজে, হোম পোস্ট পেজে যদি আমরা ব্লগ ক্রিয়েট করতাম ব্লগ সিলেক্ট করে দিতাম, যেহেতু আমরা ব্লগ ক্রিয়েট করি নাই আমরা পোস্ট পেজে কিছু রাখবো না। হোম পেজে হোম, জাস্ট এখানে এসে কি করব, সেভ চেঞ্জেস। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে রিলোড দেই, আসছে হোমে, তাহলে কি আমরা আমাদের ওয়েবসাইটটাকে হোম পেজে সরাসরি আমাদের কাস্টমারদেরকে ল্যান্ড করাতে পারতেছি। এরপরে কি, সেকেন্ড কাজ শেষ। এখন লাস্ট এখানে এসে ওয়ার্ডপ্রেসে আসার পরে প্রথম স্টেপের লাস্ট কাজ, প্রথম স্টেপের টোটাল 3টা কাজ শেষ করলাম, 4 নাম্বার কাজ লাস্ট কাজ। প্রথম স্টেপের লাস্ট কাজ হচ্ছে পার্মালিঙ্কে আসা। পার্মালিঙ্কে কেন আসা, পার্মালিঙ্কে আমরা যদি কোনো পোস্ট করি, আমরা যদি একটু আগের পেজে আবার ফেরত যাই, ব্লগে মনে হয় না আর আসবে, ব্লগ পেজ আর আসবে না, এখান থেকে যাই। আচ্ছা ব্লগ পেজ নাই বলে শো করছে না, আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করি আপনাদেরকে দেখাই। পেজেস, অ্যাড নিউ, ব্লগ পেজ ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে আসলাম, রিলোড দিলাম, ব্লগও চলে আসছে, আমরা ব্লগে ক্লিক করলাম। এখন আমরা যদি কোনো একটা পাবলিশ করি, কন্টেন্ট পাবলিশ করি, সেটা যদি পোস্টে আসি, হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিফল্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এই হ্যালো ওয়ার্ল্ডের নাম, তারপরে কবে পোস্ট করা হয়েছে, কে পোস্ট করছে, সব কিছু ইন ডিটেল আমরা দেখাতে চাই না, শুধু দেখাতে চাই এই হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে যেটা আমাদের ট্যাগলাইন সেটাই আসছে, মানে যেটা পোস্ট করবো আমরা সেটাই আসবে। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা সেটিংস থেকে, সরি আবার সেটিংসে ক্লিক করে ফেলছি, পার্মালিঙ্ক, এখানে ডেট অ্যান্ড টাইম লেখা আছে না, এই ডেট অ্যান্ড টাইমটা থাকবে। এখানে লিঙ্ক প্যাথ পোস্ট নেম থাকতে পারে, লিঙ্ক প্যাথ নেমোনিক থাকতে পারে, প্ল্যানিং থাকতে পারে, বাট আমরা ডেট অ্যান্ড নেম যেটা আছে এটাকে বাদ দিয়ে আমরা কি করব, পোস্ট নেম, মানে যে ব্যক্তি পোস্ট করতেছে আমাদের ওয়েবসাইটে, ব্লগটা পাবলিশ করতেছে, শুধু তার নামটা শো করবে, ডেট টাইম দরকার নেই, কারণ ডেট টাইম তো আমি পরবর্তীতে আপডেটও করতে পারি। আমি ব্লগটার কোনো একটা সেকশন আপডেট করবো, আপডেট করলে সেই ডেটে আবার দেখাবে ব্লগটা, কিন্তু আমার ব্লগ তো অনেক আগে পাবলিশ করা ছিল, তাহলে আমি সেটা না করে ডেট টাইমটাকে হাইড করে দিয়ে আমরা কি করছি, পোস্ট নেম এটাতে রেখে সেভ চেঞ্জেস, সর্বশেষ কাজ। প্রথম স্টেপের ওয়ার্ডপ্রেসে আসার পরে সর্বশেষ কাজ আমাদের শেষ। এখন পরবর্তী কাজ কি, মেনুগুলো সাজিয়ে রাখা না, প্রথমে হোম আসবে, তারপরে অ্যাবাউট আসবে, তারপর কন্টাক্ট আসবে, টার্মস এন্ড কন্ডিশনস এখানে দরকার নেই, ফুটারে থাকলে হবে, ফুটার সেকশন, এই যে ফুটার সেকশন এখানে থাকলে হবে, আমাদের এখানে দরকার নেই। তাহলে আমরা এখানে কি কি শো করাবো, হোম, অ্যাবাউট, কন্টাক্ট এবং সাথে আমাদের ব্লগ অ্যাড হয়েছে, ব্লগটা আমরা রাখবো। তাহলে সেটা করতে থেকে করতে হয়। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা কি, আমরা কি এখন ডিজাইন করবো না, এটা কি ডিজাইনের কাজ না, আমরা এখন এই ওয়েবসাইটে যেই চেঞ্জেসগুলো আনবো সেটা কি ডিজাইন করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে কি সেটা এটা এখানে আসবে, এই স্ট্রাকচার এখানে যাবে, এটা কি ডিজাইন বলা হচ্ছে না। তাহলে এই ডিজাইনটা করতে হলে আমাদের কি করতে হবে, এটাকে কোন সেগমেন্টে ডিজাইন করতেছি, আমরা দেখতে পাচ্ছি যেটা, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেটা, সে দেখতে পারে, আমরা কি বলতে পারি, অ্যাপিয়ারেন্স, ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্সটা আমরা ঠিক করব। তাহলে আমাদের কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্স, এন্ড অ্যাপিয়ারেন্সে আমরা পুরোপুরি অপশনগুলো পাবো না। কেন পাবো না, কারণ এই যে ওয়েবসাইটটা দাঁড়াবে যে অ্যাপিয়ারেন্সের উপরে, সেই অ্যাপিয়ারেন্সটা চিনাই দেয়নি, ডিজাইনটাকে আমরা চিনিয়ে দেইনি, সেই ডিজাইনটাকে চেনাতে হবে। ডিজাইনটাকে চেনানোর জন্য আমাদের কি করতে হবে, প্লাগইনসে আসতে হবে। প্লাগইনস কিসে আসতে হবে, প্লাগইনসে আসার পরে আমরা এখন যে মানে
এডিটর ইউজ করতেছি, সাপোজ আমি আপনাদেরকে দেখাই, পেজেসে আসলাম, পেজেসে আসার পরে অ্যাবাউটে আমি গেলাম, অ্যাবাউটটা এডিট করব। তো অ্যাবাউটটা এডিট করার জন্য এই যে ডিফল্ট যে এডিটরটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ক্লিক করলে আবার এই প্লাস ক্লিক করলে আবার এখানে দেখা যাচ্ছে কিছু অপশন, আমি কি সেট করতে চাই সেটা বলছে। বাট এটা হচ্ছে কি ডিফল্ট এডিটর, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এই ডিফল্ট এডিটরকে কি বলা হচ্ছে? WA এডিটর, ওয়ার্ডপ্রেস এডিটর, WA এডিটর। কিন্তু আমরা এই ডিফল্ট এডিটরকে দিয়ে কাজ করব না, আমরা একটু অ্যাডভান্স এডিটরকে দিয়ে কাজ করব, যাতে খুব সহজে কাজগুলো করা যায়। সেটার জন্য আমরা কি নিব? এলিমেন্টরের নাম শুনেছেন কখনো? এলিমেন্টর, এলিমেন্টর হচ্ছে একটা এডিটর। আমাদের বিল্ডিং বাড়ি কাজ করাতে গেলে রাজমিস্ত্রি লাগবে না? তিনি তো একজন এডিটর, তাই না? আমাদের এই বিল্ডিং বাড়ি বানানোর আগে একজন স্ট্রাকচার ডিজাইন করতে হবে, তাকে কি বলেছি? আর্কিটেকচার। সে একজন এডিটর, সে এডিট করে একটা আর্কিটেকচার কি স্থাপনা করবে, দেন সেটা ডিজাইন করে দেওয়ার পরে সেইটার অনুপাতে একজন রাজমিস্ত্রি এসে সেটা কি রূপান্তর করবে বাস্তবে। তাই সবাই এদের কি বলা হচ্ছে কি? এডিটর। অ্যান্ড আর্কিটেকচার একটা নাম, রাজমিস্ত্রি একটা নাম। তো আমরা এখন রাজমিস্ত্রি ইউজ করতেছি, রাজমিস্ত্রি থেকে আমরা একটু অ্যাডভান্সে যাব, আর্কিটেকচারের কাছে যাব। আর্কিটেকচারে এখানে ওয়ার্ডপ্রেসের ভাষা বলা কি বলা হচ্ছে? এলিমেন্টর। প্লাগইনসে এসে আমরা কি অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ করব এলিমেন্টর। প্রথম এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাকে আমরা ইনস্টল করব। এরপরে কি করব? অ্যাক্টিভ। তাহলে আমাদের সাইডে এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে ফেললাম। এখন অ্যাক্টিভ করার পরে এলিমেন্টরকে পারমিশন দিতে হবে, সে কি কি কাজ করতে পারবে এখানে। তার জন্য কি সেটআপ, সেটআপ করার জন্য এলিমেন্টরের একটা অ্যাকাউন্ট লাগবে, সেই অ্যাকাউন্টটাও আমরা আমাদের মেইল থেকে লগইন উইথ গুগল করে দিব। কন্টিনিউ উইথ গুগল, ইমেলটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। এলিমেন্টের সাথে একটা ব্রিজ তৈরি হলো, কিসের সাথে? ডান পাশে কি আছে? কার সাথে ব্রিজ তৈরি হয়েছে? জিমেলের সাথে একটা ব্রিজ তৈরি হয়েছে। সে কি করতেছে? সে এইটার থ্রুতে এখন আমাকে চিনবে, এলিমেন্টর এই মেইলের থ্রুতে আমাকে এখন চিনবে। এরপর কি কানেক্ট করলাম, ব্রিজটাকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে সে জিজ্ঞেস করতেছে যে আমি কি থিম নিয়ে কাজ করব, আমি এখানে কি থিম নিয়ে কাজ করব নাকি এডিটর নিয়ে কাজ করব নাকি নিয়ে কাজ করব, তারা আমার জিজ্ঞেস করতেছে। বাস এটা আমার দরকার নাই, আমি স্কিপ করে দিলাম, আমি পরবর্তীতে আমি ওখান থেকে জানবো আমার এখানে আসলে কি কি প্রয়োজন, এই কাজটা করতে গেলে আমার কি কি প্রয়োজন আমি সেটাও এখন জানালাম না, আমি স্কিপ করে যেতে পারি। অথবা আমরা যেহেতু একটা কি শপিং রিলেটেড ওয়েবসাইট বানাবো, এটাকে কি বলা হয়? ই কমার্স। তাহলে ই কমার্সের একটা সাইট বিল্ড করতে গেলে ওয়ার্ডপ্রেসের ভাষায় কি বলা হয়? উ কমার্স। ই কমার্সকে কি ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় উ কমার্স। উ কমার্সে অনেক রকম প্লাগইন খুব ফ্রিতে পাওয়া যায়, পেমেন্ট মেথড, তারপরে ফ্রি শিপিং মেথড, তারপরে আমরা প্রাইস রেঞ্জ, যে বললাম না প্রাইসটা এখানে থাকবে, প্রোডাক্টটা এখানে থাকবে, ইমেজটা এখানে থাকবে, রিভিউটা এখানে থাকবে, এটা স্ট্রাকচারড ওয়েতে ডিজাইন করা আছে, আমরা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করব, ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি এখানে ও কমার্সটা সিলেক্ট করতে পারি, কিন্তু এগুলো সিলেক্ট করলে আমাদের কি বলবে? পেইড করতে বলবে, আপগ্রেড করতে বলবে। এখন আপগ্রেড করার মতন অপশন আমাদের নাই, আমরা কি করব? স্কিপ। স্কিপ করার পরে এখন সে বলছে যে আমি এখন যদি ওয়েবসাইট তৈরি করতে চাই করতে পারি। এখন কি আমি এআই দিয়েও বিল্ড করতে পারি, তার একটা থিম দিয়েও বিল্ড করতে পারি, বাট আমি কন্টিনিউ ব্ল্যাঙ্ক ক্যানভাস, সেটা ব্ল্যাঙ্ক পেজ আমাকে ওপেন করে দিবে। এখন একটু আগে আমরা এডিটর দেখছিলাম না, এখন দেখছেন কি সুন্দর আসছে। আগে কি ছোট্ট করে একটা পপআপ আসছিল, ইমেজ, টেক্সট, প্যারাগ্রাফ, এখন দেখেন কত সুন্দর করে আছে। আমি প্রত্যেকটা অপশন কিন্তু আমার বাম সাইডে আছে। আমি যেটা চাইবো প্রথমে আমার কি করতে হবে? একটা উইথ দিতে হবে, আমি কি ধরনের গ্রিডিংসে কাজ করতে যাচ্ছি সেই উইথ নেওয়ার জন্য আমি একটা ফিক্স বক্স নিলাম, ফুল উইথের একটা বক্স নিলাম, ফুল উইথের বক্স চলে আসলো। এরপর আমি এর ভিতরে কি করতে চাই? এর ভিতরে আমি হয়তো সাপোজ একটা হেডলাইন দিতে চাই, হেডলাইনটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ,
এখন এটাকে জাস্ট পাবলিশ দিলে আমাদের ওয়েবসাইটে শো করবে। এখন এটা তো আমরা বানাবো না, এটা তো আমাদের ডিফল্ট একটা পেজ, আমাদের মেইন পেজটাকে আমরা ডিজাইন করব। সেই পেজটাকে ডিজাইন করার জন্য এটাকে আমরা কেটে দিলাম, লিভ সাইট অ্যাডমিনে গেলাম। এখন আমার ওয়েবসাইটে দেখি ওই ডিফল্ট পেজটা চলে আসতে পারে, দেখি। আচ্ছা, ওকে, আসে নাই। ওকে, এইবার আমাদের কাজ কি? আমাদের প্লাগইনস থেকে আমরা একটা এডিটরকে নিলাম যে আমার টোটাল থিমকে এডিট করবে। এরপর আমাদের কি দরকার? অ্যাপিয়ারেন্সের আউটলুক আনার জন্য একটা থিম দরকার, ডিজাইন দরকার। এই থিমটা আনার জন্য কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে থিমস। থিমসে আসার পরে এখন যে থিমগুলো আছে এই থিমগুলো জাস্ট অ্যাভেলেবল, খুবই ওল্ড থিম, বাট আমরা নতুন একটা থিম নিব। সেই থিমের নাম কি আমরা জানি? জানি না তো, শুধুই জিজ্ঞেস করছি। আচ্ছা, থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা অ্যাস্ট্রা থিমটাকে আমরা কি করব? ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ। এই থিমটার অ্যাপিয়ারেন্সটা সুন্দর, অন্যান্য সাইটের ক্ষেত্রে ফ্রিতে ওয়ার্ডপ্রেসে যদি সাইট মেক করতে হয়, অ্যাস্ট্রা থিমটা দেখতে সুন্দর। আমরা এখন যদি এই যে সাইটের লুকটা আছে না, দেখেন অ্যাস্ট্রা থিম কি অ্যাক্টিভ হয়েছে? অ্যাক্টিভ হয়ে গেছে না? এখন আমাদের সাইটটা দেখতে এমন, আমরা যদি রিলোড দিই, চেঞ্জ হয়ে গেল না স্ট্রাকচারটা, ডিজাইনটা। এইবার আমরা ডিজাইন করব এই স্ট্রাকচার ওয়েতে। এখন এই ডিজাইনটা করতে গেলে আমাদের প্রথম কোন পেজ ডিজাইন করতে হবে? হোম পেজ, অ্যাবাউট পেজ, এগুলো আছে। তার আগে আমাদের মেনু বারটা ঠিক করতে হবে। মনে আছে বলছিলাম নেভিগেশন বার আর ফুটার, মনে আছে? নেভিগেশন সেকশন, এই যে নেভিগেশন, এই যে আলাদা হয়ে গেছে, দেখছেন? এতক্ষণ আলাদা ছিল, আলাদা হয়ে গেছে। ফুটারটাও আলাদা হয়ে গেছে। এখন আমাদেরকে এটা ডিজাইন করতে হবে স্ট্রাকচার ওয়েতে। তার আগে এই যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আগে এই অপশনগুলো ছিল, আমি অন্য একটা অপশনে যাই, তাহলে বুঝতে পারবো। এবার অ্যাপিয়ারেন্সে মাউস নিলাম, এখন কি আরো 4টা অপশন বাড়ছে না? এখন আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। এটা আমাদের মেনু বার না? নেভিগেশন বার, ন্যাব মেনু বার। তাহলে মেনুগুলো ঠিক করতে হবে। ঠিক করতে হলে কি করতে হবে? আমাদের মেনুতে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। মেনুসে আসার পরে এই যে মেনুটা, এটা আমাদের কি মেইন না? ওয়েবসাইটে আসার পরে প্রথম যে মেনুটা, এটা কি মেইন মেনু না? তাহলে মেইন মেনুটাকে আমাকে কি কি নাম দিতে হবে? নামটা দিয়ে দিই, মেইন মেনু। আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব? আমরা যে পেজগুলা করছি এই পেজগুলো অটোমেটিক অ্যাড হবে মেইন মেনুতে, নাকি আমি কাস্টমাইজ ভাবে আমি যেগুলো অ্যাড করবো সেগুলো অ্যাড হবে? আমি যেগুলো প্রাইমারি বারে অ্যাড করব সেগুলো অ্যাড হবে, সেকেন্ডারি বাড়িতে অ্যাড করব, মানে যখন স্ক্রল করে নিচে আসবো তখন এটা কি ফিক্স থাকে না মেনুটা? তাহলে ওটা সেকেন্ডারি মেনু বলা হচ্ছে। সেকেন্ডারি মেনুতেও আমি দিব, তারপরে সেটা আসবে। দেন আমি কি করব? ক্রিয়েট মেনু, মানে মেইন মেনুটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন মেইন মেনুর আন্ডারে আছি, এন্ড মেইন মেনুটাতে আমি কি কি শো করতে যাচ্ছি? এখন সবগুলোই আছে। আমি শো করতে যাচ্ছি ব্লগ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট আস, অ্যাড মেনু চলে আসছে। এখন হোমের পরে আমি কি দিতে পারি? হোমের পরে আমি যদি ব্লগ চাই তাহলে ব্লগ, এখানে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ। আমি যদি বলি না হোমের পরে অ্যাবাউট থাকবে, অ্যাবাউটের পরে ব্লগ থাকবে নিচে, ড্রপ ডাউন আছে না, ক্লিক করলে তারপরে নিচে মেনু শো করে, সাব মেনু বলা হয় ওটাকে। তাহলে আমি যদি চাই সাব মেনুটা পরে দেখাই, আগে এইভাবে দেখাই। তাহলে প্রথমে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট আস, সেভ মেনু। সিরিয়ালে আসছে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট আস। আমি চাচ্ছি ব্লগটাকে অ্যাবাউটের ভিতরে আনতে, অ্যাবাউটে মাউস নিলে ব্লগটা দেখা যাবে। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট ব্লগটাকে ধরে এই সরিয়ে দিতে হবে সাইডে, সাব মেনু আইটেম করে দিলাম, সেভ মেনু, ব্লগ গায়েব হয়ে গেছে না, ড্রপ ডাউনে চলে আসছে। তাহলে ওয়েবসাইট ডিজাইন করা কি বড় বড় ওয়েবসাইট ডেভেলপার হায়ার করা লাগবে? নিজেরাই ডিজাইন করতে পারবো, একদম ইজি। ওয়ার্ডপ্রেসে আমরা নিজেরাই ডিজাইন করতে, কিন্তু কাস্টমাইজ করতে গেলে একটা, যদি আমরা কাস্টম লাভের ওয়েবসাইট, কাস্টম যদি এমন হয় বিভিন্ন যে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, নোট জেএস, তারপরে মার্ন স্ট্যাক,
এগুলোতে যদি আমরা করতে চাই তাহলে কি সেগুলো কোডিং জানতে হবে, সেগুলো হ্যাসেল, সেগুলো অবশ্যই ডেভেলপার লাগবে। বাট ওয়ার্ডপ্রেসে আমরা বেসিক একটা ওয়েবসাইট আমরা কি বানাতে পারি নাকি? এখন তো বলতে পারি যে আমরা পারি। মেনু বারে আমরা তাহলে সাব মেনু ক্রিয়েট করতে পারি, মেইন মেনু ক্রিয়েট করতে পারছি, জাস্ট এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি মেনুটা কি একটা ওয়েবসাইটটা কি স্ট্রাকচারড ওয়েতে আছে। এখন আপনাদের যে লিংকটা দিয়েছিলাম ভিজিট করেন তো, দেখেন তো রেসপন্সিভ আছে কিনা ডিজাইনটা। না রিলোড দেন, রিলোড দিতে হবে তো, টান দিয়ে একটা রিলোড দেন, রিফ্রেশ করেন। আপনি ব্লগে আছেন, ডিফল্ট পেজ ব্লগে আছেন, হোমে ক্লিক করেন বা লোগোতে ক্লিক করেন বা বিএম একাডেমির উপরে ক্লিক করেন। একটা ট্রগল বার আসছে দেখেন, 3 ডট মেনু আসছে, আছে হোম। ক্যাশ ধরে রাখছে আপনাদের। আবার লিঙ্কে ক্লিক করেন হোয়াটসঅ্যাপে, যে ব্রাউজার ক্যাশ থাকে কিছু, ক্যাশ ধরে রাখছে, ক্যাশ ধরে রাখলে তখন এগুলা দেখায় না। হোয়াটসঅ্যাপ থেকে যে আবার লিঙ্কে ক্লিক করেন, নতুন করে ঢোকেন। চেঞ্জ হয় নাই, ক্যাশ ধরে রাখছে। ডান পাশে 3 ডট আছে দেখেন, গুগল ক্রোমে যান, 3 ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখেন সেটিংস বলে একটা অপশন আছে। এটা একটা স্ট্রাকচারড ওয়েতে দাঁড়াইছে ডিজাইনটা, তাই না? এখন আমরা এই ওয়েবসাইটে কি একটা ই কমার্সের রূপ ধারণ দিব না, দারাজের মতো? তাহলে সেটার জন্য আমাদের কি করা লাগবে? কমার্সকে নিতে হবে। তাহলে কমার্সকে ট্যাগ করতে গেলে কি করতে হবে? প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন, এই যে প্রথমটা কমার্স, এটাকে আমরা কি করব? ইনস্টল করব। প্লাগইন কেন হচ্ছে? মাল্টিপ্লাগের নিজস্ব কোনো দক্ষতা আছে কারেন্ট সাপ্লাই করা ছাড়া? মাল্টিপ্লাগে যখন আমরা কোনো একটা প্লাগ ইন করি তারপরে সে সেটার কাজ করতে পারে। মাল্টিপ্লাগ কি করে? কারেন্টটাকে সাপ্লাই করে, বিদ্যুৎটাকে সাপ্লাই করে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে টোটাল সাপ্লায়ার চেন। এখন ওকে আমি যতগুলো প্লাগ ইন করবো ও সেটাকে কাজ করাবে, ওয়ার্ক করাবে। তো আমি যতগুলো নতুন নতুন অ্যাক্টিভিটিস করবো সেই অ্যাক্টিভিটির জন্য আমার প্লাগ ইন লাগবে। আমি মোবাইলটা চার্জ করবো, তাহলে চার্জার লাগবে। চার্জারটা আমি প্লাগ ইন করলে ফোনে দিলে তারপর না চার্জ হবে। তাহলে আমি কমার্সকে নিয়ে কাজ করবো, তাহলে কমার্সকে প্লাগ ইন করতে হবে, এই জন্য প্লাগ ইনসে আসতে হচ্ছে। অনেক সময় এটা ভুল হয় যে আমি এটা কোথা থেকে আসবো, কোথা থেকে নিয়ে আসবো, সেটার জন্য আরেকবার রিপিট করলাম। প্লাগ ইনসে এসে কাজগুলো করতে হয়। কমার্স ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার পরে কমার্সকে আমরা যেরকম এলিমেন্টরকে আমরা কি কানেক্ট করছিলাম না, ঠিক তেমনই আমরা কমার্সকে কানেক্ট করব। তাহলে কি করব? সেট আপ মাই স্টোর। এখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার স্টোরটাকে কিভাবে আমি সেট আপ করবো, প্রত্যেক ইনস্ট্রাকশন সে আমাকে দিবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এখন আমাকে রিপ্লাই করতে হবে। এখন এটা এই বিজনেসটা আমাদের জাস্ট স্টার্টিং করতেছি বিজনেসটা, নাকি অলরেডি আমাদের সেলিং ওয়েবসাইট এটা, নাকি আমাদের নতুন করে স্টার ক্লায়েন্টের জন্য আমরা সেট আপ করতেছি?
তিনটা হবে। এখন আমরা যেহেতু আমাদের নিজেদের জন্য, নিজের মাই বিজনেস, আমার বিজনেসের জন্য আমি নতুন করে জাস্ট স্টার্ট করতেছি, সেটা সিলেক্ট করে কন্টিনিউ। এরপর আমার ওয়েবসাইট নাম ঠিক আছে, এখানে কোন ক্যাটাগরিতে আমরা কাজ করি সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এডুকেশনের কাজ করতেছি আমরা, এডুকেশন অ্যান্ড লার্নিং, এবং এখানে টাকা শো করবে বাংলাদেশ টাকা অবশ্যই, আর কন্ট্যাক্ট মেল এটাই থাকবে। এরপরে এই মেলগুলো দরকার নেই, মানে ই কমার্সের মেল আসলে, মেইল যদি আমি এখানে চেকবক্স দিই, বিভিন্ন প্রমোশনাল অফার মেইল দিয়ে মেইল ভরে যাবে, এই জন্য আমরা এই মেলটা দিব না। না দিয়ে কি করবো, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা ই কমার্সের সাথে চাচ্ছি কিনা। আমাদের এটা দরকার নাই, গুগল দরকার, এটা দরকার নাই, রেডি দরকার নাই, স্ন্যাপচ্যাটও দরকার নাই, প্রোডাক্টের অবশ্যই দরকার, জেট প্যাক, রিচ করার জন্য কাস্টমার মেইল প্রোটো, এটা আমাদের দরকার নেই, দিয়ে কন্টিনিউ। এখন আমাদের সাইটটা রেডি হচ্ছে। জিমেল সিলেক্ট করলাম, কানেক্ট। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সাইটটা লোড নিয়ে আসবে, ই কমার্সের অ্যাডমিন প্যানেলটা আসবে। আমাদের ই কমার্স অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা এই যে ই কমার্স পেয়ে গেলাম না একটা অপশন, এটা আগে ছিল না, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এখানে আমরা কি কি পাচ্ছি, অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো। এটা যদি আমাদের ক্রিয়েট করতে হতো কোনো ডেভেলপারকে দিয়ে বানাইতে হতো, কোডিং করে বানাইতে হতো, আমরা সেটা কি সবকিছু অটোমেটেড ক্রিয়েট অপশন পাচ্ছি। কাস্টমার্স, কুপন, যদি আমরা কোনো কুপন চাই, ওই যে আছে না যে আপনি আমার স্যামজন, অনেক সময় ভিডিওতে বলেন না যে স্যাম 24 স্যাম 26 ব্যবহার করলে আপনারা ডিসকাউন্ট পাবেন, কুপন কোড আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। রিপোর্টস ডাউনলোড করতে পারবো, সেটিংস থেকে আমরা ই কমার্সের সেটিংসগুলো আপডেট করতে পারবো। সেটআপসে যে আমরা ই কমার্সটাকে সেটআপ করতে পারবো। এক্সটেনশন, কিছু এক্সটেনশনের কাজ আছে ই কমার্সের, আলাদা আলাদা কিছু এক্সটেনশন আছে, সেটা নিয়ে কাজ করতে পারবো। তার আগে আমরা সাইটটা দেখে আসি ই কমার্স আপডেট হওয়ার পরে কেমন হয়েছে। খুব বেশি কিছু চেঞ্জেস আসেনি। ওকে, ই কমার্সে আসার পরে আমাদের অ্যাড ইওর প্রোডাক্ট অ্যাড করতে বলছে। আমরা এখন প্রোডাক্ট অ্যাড করবো না, আমরা এখানে আসে সেটিংসটা ক্লিক করব। সেটিংস, এটাই শেষ, ই কমার্স সেটিংসটা শেষ। ই কমার্স সেটিংসে আসার পরে এখানে দেখেন অ্যাডভান্স, সর্বপ্রথম অ্যাডভান্স অপশন আছে। ই কমার্সে আমরা যেখানে আসছিলাম সেখান থেকে লাস্ট অপশন অ্যাডভান্সে ক্লিক করব। আমাদের সাইটটা লাইভ কিনা ওদেরকে বলতে হবে, ঠিক আছে? তার জন্য এখানে সবগুলো সেটিংস ঠিক আছে কিনা আমরা এখানে একটু চেক করব। এখানে মোটামুটি সব সাইট ভিজিবিলিটি দিতে আসতে পারে, সাইট ভিজিবিলিটি আসবেন। আপনাদের মেইন ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা 2 মিনিট হয়েছে, খুব বেশি ক্লাস নেইনি। তো প্রথমে আমাদের কাজ কি ছিল, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসটাকে একটা সাইডে পরিণত করা, মেনু ঠিক করা, স্ট্রাকচার ঠিক করা, প্লাগইনগুলো ইন করা, দেন আমরা ই কমার্স অ্যাড করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। আগামী ক্লাসের আগে সবাই এই পর্যন্ত আসে আমাকে কি গ্রুপে স্ক্রিনশট দিবেন প্রত্যেকে, ঠিক আছে? ওকে।